সারার অদ্ভুতভাবে হাসাহাসির কারণ বুঝতে পারছে না রোশন সিদ্দিকী। সে সন্দিহান চোখে সারার দিকে তাকিয়ে আছে, প্রযুগল কুচকানো। টেবিলে টোকা দিয়ে সারার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলো। টেবিলে টোকা পড়তেই সারার হাসি থেমে গেল। সে রোশনের দিকে দৃষ্টি মেলালো। রোশনের দৃষ্টিতে গভীর সন্দেহ। সারা চোখ পিটপিট করে তাকিয়ে আছে রোশনের দিকে, তাও তার হাসি থামছে না। পেজের মেসেজ ডিলিট করে দিয়ে ঠোঁট টিপে হেসে ফোনটা রোশনের দিকে এগিয়ে দিল। সারার চোখের দিকে তাকিয়ে রোশন শুকনো কাশি দিয়ে বলল, কার হার্ট অ্যাটাক করানোর ধান্দায় এভাবে হাসছো? রোশনের গম্ভীর মুখের দিকে তাকিয়ে সারা ঠিক বুঝে উঠতে পারলো না রোশন কি তাকে রোমান্টিক কথা বললো নাকি অপমান করলো। ছেলেরা তো রোমান্টিক কথা বলার সময় একটু লাজুক হেসে অথবা মুচকি হেসে বলে, আবার তাদের চোখ জুড়ে থাকে ভীষণ মুগ্ধতা। কিন্তু এই ভদ্রলোকের, সরি, এই অভদ্রলোকের মুখে তো করলার জুস ছাড়া অন্য কিছুই দেখতে পাচ্ছে না। সারা মনে মনে বিরক্ত হচ্ছে। এই অসহ্য লোকটা তাকে এক প্রকার কনফিউশনে ফেলে দিল এমন একটা কঠিন প্রশ্ন করে। সারা মনে মনে বলছে, মাই নেম ইজ শারহা। আমাকে হেনস্থা করে পার পেয়ে যাওয়া অত সোজা কথা নয়। এক্ষুনি এমন একটা প্রশ্ন করব, লজ্জায় না মুখ একেবারে কেটে যাবে। সারা দুই কনুই টেবিলে রেখে দুই হাতের উপর থুতনি রেখে সরাসরি দৃষ্টি নিক্ষেপ করলো রোশনের দিকে। ঘন ঘন চোখের পলক ফেলে প্রশ্ন ছুড়ল, কথাটা কি রোমান্টিক মুডে বললেন? রোশন ফোন স্ক্রল করছিল। সারার প্রশ্ন কর্ণকুহরে যেতেই ফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে সারার চোখের দিকে তাকালো। বাম ভ্রু উঁচিয়ে পাল্টা প্রশ্ন ছুড়ল। সরি, কি বললে? সারা আমতা আমতা না করে সরাসরি বলল। মাত্রই যে কথাটা বললেন ওটা কি রোমান্টিক মুডে বললেন? রোশন কপাল টান টান করে বলল, কথাটা তোমার রোমান্টিক মনে হলো কেন? কারণ প্রতিটা পুরুষ মানুষই সুন্দরী নারীর হাসির প্রেমে পড়ে। যেহেতু আমি সুন্দরী সেজন্যই কথাটা বললাম আর কি। রোশনের ঠোঁটের কোণে বাঁকা হাসি। সে বাঁকা হাসি হেসে বলল, হাসি দেখে গলায় ফাঁসি নেওয়া ছেলে আমি না। সারা একটু ঝাঝালো কণ্ঠে বলল। তাহলে বললেন কেন কথাটা? রোশন সারার দিকে একটু ঝুঁকলো। রোশনকে ঝুঁকতে দেখে সারা পেছনের দিকে ঝুঁকলো। রোশন সারার দিকে ঝুঁকে কপাল টান টান করে বলল, আমি রোমান্টিক ভাবে বলিনি বলে খুব রেগে গিয়েছ মনে হচ্ছে। কথাটা সারার গায়ে লাগলো বেশ। লজ্জায় যেন মাথা কাটা যাচ্ছে। অপমানের হালকা ব্যথায় চিনচিন করে উঠল বুক। এরই মাঝে ওয়েটার এসে হালকা কাশি দিল। রোশন সারাকে এমন একটা অবস্থায় দেখে ওয়েটার লজ্জা পেল। রোশন সারা ওয়েটারের দিকে তাকিয়ে ওরা দুজনেও লজ্জা পেল। রোশন দ্রুত সোজা হয়ে বসলো। ওদের এমন একটা অবস্থা দেখা যাচ্ছিল যেন দুজন দুজনকে কিস করছে। ওয়েটার লাজুক হেসে জায়গা চেঞ্জ করে হাঁটা দিল। ওয়েটারের বিশ্রী হাসি সারার অপমান আরো কয়েক গুণ বাড়িয়ে দিল। সারা উঠে দাঁড়ালো। ওয়েটারের দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, ঠিক তখনই রোশন সারার মুখ চেপে ধরে বসিয়ে দিল। সারা মুখ থেকে রোশনের হাত সরিয়ে দিয়ে আগুন চোখে তাকিয়ে বলল, আর মুখ চেপে ধরে বললেন কেন? রোশন দাঁতে দাঁত চেপে খুব আস্তে করে বলল, ওয়েটারকে ডাকছিলে কেন? সিন ক্রিয়েট করবে না একদম। আশেপাশে মানুষ আছে, কথাও লাউডলি বলবে না। সারা আশেপাশে তাকিয়ে দেখলো লোকজন আছে বটে, তবে তারা একান্তে সময় কাটাচ্ছে। মাঝে মাঝে দু একজন তাদের দিকে তাকাচ্ছে। সারাও চাপা কণ্ঠে বলল, এই ছেলেটা ওভাবে হাসলো কেন? ওর ইচ্ছে হয়েছে, ও হাসছে। তার জন্য কি তোমাকে কৈফিয়ত দিবে নাকি? অবশ্যই কৈফিয়ত দিবে। ও মানুষের প্রাইভেট মুহূর্তে এসে হাসাহাসি করবে কেন? রোশন কপাল টান টান করলো, খানিকটা টেনে উত্তর দিল, তাই নাকি? তুমি তার মানে প্রাইভেট মুহূর্ত কাটাচ্ছিলে? এবারও কথা বলে ধরা খেয়ে গেল সারা। সে লজ্জায় আর অপমানে আবারও আহত হলো। দ্রুত কথা ঢাকতে বলল, ঠিক তা নয়। ওই ছেলেটা ভুল বুঝে হেসে গেল। ওর ভুল ভাঙাতে হবে। তা কি ভুল ভাঙাতে হবে? ও আমাদের যেভাবে দেখেছে তাতে ও ভেবেছে আমরা। রোশনও জানে ছেলেটা ঠিক কি ভেবেছে, তাও সে প্রশ্ন করেই যাচ্ছে। এবার ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করলো। ও ভেবেছে? সারা ঝাঁঝালো কণ্ঠে বলল, কি ভেবেছে বুঝছেন না? রোশন মাথা নাড়িয়ে নাসূচক বুঝিয়ে বলল। না তো। সারা বিড়বিড় করে বলল। আনরোম্যান্টিক বুইড়া লোক একটা। রোশন ভ্রু উঁচিয়ে বলল। কিছু বললে? সারা এসির দিকে তাকিয়ে বলল, এসিটা কি ঠিকঠাক চলছে না? প্রচন্ড গরম লাগছে আমার। মেজাজ সবসময় 42 ডিগ্রিতে থাকলে গরম তো লাগবেই।
এই বছরে এখনো বৃষ্টি হয়েছে যে আমার গরম লাগবে না? সব দোষ আমার মেজাজের দিচ্ছেন। রোশন সারার লোহিতবর্ণ মুখের দিকে তাকিয়ে বলল। খাবার ঠান্ডা হচ্ছে, খাও। সারা খাবারটা মুখে নিয়ে খেতে খেতে বলল। ফোন থেকে ওদের অ্যাপসে ডিলেট দিয়ে দিব যদি বৃষ্টি না হয়। অ্যাপসে দেখায় আজ বিকালে বৃষ্টি আছে, অথচ সারা বিকাল প্রখর রোদ থাকে। একটা মাস ধরে দেখে আসছি বৃষ্টি হবে। সারার ঠোঁটের কোনায় খাবার লেগে আছে। রোশন হাত দিয়ে সেটা ফেলে দিয়ে বলল। আজ বৃষ্টি হবে। সারা সে কথায় পাত্তা না দিয়ে বলল। জীবনেও না। রোশন সারার অস্থির মুখের দিকে তাকিয়ে বলল। আজ বৃষ্টি হবে দেখে নিও। এটা রেগুলার শুনছি, ওয়েদার অ্যাপসে দেখছি, অথচ এই শহরে বৃষ্টি নেই। রোশন শান্ত কণ্ঠে বলল। বললাম তো বৃষ্টি হবে আজ। সারা আঙুল দিয়ে তুড়ি বাজিয়ে বলল। বৃষ্টি যদি আজ হয়, এই পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ আমি করে দেখাবো, প্রমিস। রোশন ফোনের ওয়েদার অ্যাপসের দিকে তাকিয়ে বলল। তাই কি করে দেখাবে? সারা 7-5 কিচ্ছু না ভেবে বলল। আপনার গালে চুমু দিব, এর চেয়ে কঠিন কাজ তো আর নেই এই দুনিয়ায়, তাই না? রোশনের চোখ দুটো ছানা বড়া হয়ে এলো। সে বড় বড় চোখে সারার দিকে তাকালো। তার জীবনে এমন ভয়ঙ্কর কথা সে আগে পরে কখনো শোনেনি। সরাসরি কোনো মেয়ে তাকে এভাবে চুমু দিতে চায়নি। সারা মুখ দিয়ে কথাটা বলে মন দিয়ে খাচ্ছে। রোশন খাবার মুখে দিতে দিতে বলল। সিরিয়াসলি? হ্যাঁ, সিরিয়াসলি। মনে থাকে যেন। আরে যান, এই কাঠ ফাটা রোদে বৃষ্টি হবে, তবেই না আপনার মতো বুড়োর গালে চুমু খেতে হবে। রোশন বুড়ো শব্দটা শুনে ড্যাব ড্যাব চোখে সারার দিকে তাকিয়ে রইল। টপিক চেঞ্জ করে আবারও বলল। গহনার ডিজাইন কি দেখেছো? সারা খাওয়া বন্ধ করে রোশনের দিকে তাকিয়ে বলল। আমার আসলে গোল্ড পরে বিয়ে করার কোনো ইচ্ছা নেই। তাহলে? বলেই কি আর সেই ইচ্ছে পূরণ হবে নাকি? বলেই তো দেখো। আমার ইচ্ছা ধবধবে সাদা গাউন পরে, মাথায় গলায় সাদা বেলি ফুলের গহনা পরে পাহাড়ের চূড়ায় বসে বিয়ে করব। রোশন কিছুক্ষণ গম্ভীর থেকে বলল। আই উইশ তোমার এই স্বপ্ন একদিন পূর্ণ হবে। আর কি পূর্ণ হবে, বিয়ে তো হয়েই গেছে। সাবানা আপার মতো ইচ্ছে ছিল বেলি ফুলের মালা দিয়ে আমার বাসর সাজানো হবে। সেই বাসরে আমি বসে থাকবো, চারদিক থেকে মানুষ শুধু ছবি তুলবে। কেন যেন রোশনের হাসি পেল। সে স্মিত হাসলো, হেসে বলল। রাতে শাড়ি আর গহনার ডিজাইন পাঠিয়ে দিও। এই কড়া রোদে আর ঘোরাঘুরি করো না। সারা বাসায় ফিরে রোশনের দেওয়া খামটা খুলে দেখল। খামটা খুলেই হাঁ করে তাকিয়ে রইল। একটা হলুদ রঙের খাম সারা তার আলমারি ড্রয়ার থেকে বের করলো। তার মন মানসিকতা খুব একটা ভালো নয় বলে সেদিন আর খুলে দেখেনি। আজ বন্ধুরা মনে করিয়ে দেওয়ার জন্য বাড়িতে এসে খামটা খুলল। খামটা খুলতেই চোখ উঠল তার কপালে। সে ভালো করে খামে থাকা জিনিসটা দেখল, উল্টে পাল্টে দেখল। না, সে ভুল দেখেনি। খামের ভেতর একটা চেকের পাতা, তার কাবিলে দেওয়া সম্পূর্ণ 5 লক্ষ টাকার সোনালী ব্যাংকের একটি চেক। সেই চেকের সাথে একটি ছোট্ট রঙিন কাগজের চিরকুট আছে। সেই চিরকুটে লেখা আছে। প্রিয়, তোমাকে প্রিয় বলেই সম্বোধন করলাম আমি, কারণ এই পৃথিবীতে যত যত প্রিয় তালিকা আছে তার মধ্যে বউই প্রিয় চেয়ে প্রিয়। আজ আমার সেই প্রিয় মানুষটার সাথে সৃষ্টিকর্তা আমার জীবন জুড়ে দিয়েছেন। তাকে আমি 2 সেকেন্ড আগেও চিনতাম না, জানতাম না। তবে রবের হুকুমে যখন হয়েছে, নিশ্চয়ই তাতে মঙ্গল আছে। জন্ম, মৃত্যু, বিয়ে, রিজিক এসব আমাদের হাতে নেই, আছে একমাত্র উপরওয়ালার হাতে। উপরওয়ালার সিদ্ধান্ত সবসময় উত্তম হয়, মঙ্গলজনক হয়। তাই আমি তার এই সিদ্ধান্তকে সম্মানের সাথে খুশি মনে গ্রহণ করে তোমাকে আমার বউ বলে কবুল করে দিলাম। কাবিননামা একজন স্ত্রীর হক, আর বিয়ের প্রথম রাতে আমি আমার স্ত্রীর হক মেরে দিতে পারি না। আমি এতদিন বিয়ে করিনি শুধুমাত্র স্ত্রীর কাবিননামার টাকা পরিশোধ হাতে হাতে পূর্ণ করতে পারবো না বলে। একজন পুরুষ হিসেবে আমি সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে বিয়ের মতো সিদ্ধান্ত নিয়েছি। আমি জানি না আমাদের মন মানসিকতা কতটুকু মিলবে, তবে আমি তোমাকে কখনোই আমার পছন্দ মতো চলার জন্য জোর করব না। তোমার ব্যক্তি স্বাধীনতায় আমি হস্তক্ষেপ করব না। আমি শুনেছি তুমি আমার চেয়ে বয়সে অনেক ছোট। বয়সে ছোট না হলেও মেয়েরা এমনিও ফুলের মতো হয়, অবুঝ হয়। পুরুষ মানুষের মানিয়ে নেওয়া উচিত। তুমি সামান্য একটু মানিয়ে নিতে পারলেই আমি পুরোটা তোমাকে মানিয়ে নেব ইনশাল্লাহ। তুমি আমার ঘরে এসো, স্বাগতম তোমাকে। তোমার জীবন সুখের, শান্তির
আরামদায়ক করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব আমি। দায়িত্ব যখন নিয়েছি তা পালন করব। অগোছালো লেখাগুলো একটু বানিয়ে দিও। আমি আগে কখনো চিঠি লিখিনি, এটাই জীবনের প্রথম চিঠি। ইতি কিছুক্ষণ আগে বিয়ে হয়েছিল যে কালো ছেলেটির সাথে, সেই ছেলেটি। সারা চিঠিটা পড়ে মুগ্ধ চোখে কতক্ষণ তাকিয়ে রইল চিঠির দিকে। ঠোঁটে মুখে মুগ্ধতার হাসি। আরিয়ানকে হারিয়ে পাগল প্রায় মেয়েটা কি জানতো যার সাথে তার বিয়ে হতে চলেছে সে আরও বেশি চমৎকার একজন মানুষ। তার প্রতিটা পদক্ষেপ সাধারণ মানুষের চেয়ে আলাদা। হঠাৎ দমকা হাওয়া ছাড়লো, লন্ডবন্ড করা বাতাস। সারা জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। জানালার পাল্লাগুলো একটার সাথে আরেকটা বাড়ি খাচ্ছে। এলোমেলো বাতাসে ধুলোবালি আর খড়কুটোই ভরে যাচ্ছে ঘর। সাথে সারার সিল্কি চুলগুলো উড়ছে। মুহূর্তের মাঝে রাতের আকাশ আরো ঘন কালো আধারে ছেয়ে গেল। মেঘের ভয়ঙ্কর হুঙ্কার শোনা যাচ্ছে চারিদিকে। সেকেন্ডে সেকেন্ডে বিদ্যুৎ চমকাচ্ছে। সারা মেঘের গর্জনে খুব ভয় করে। আকাশে মেঘ করলেই সে জানালা দরজা লাগিয়ে পাতলা কম্বল বা কাঁথা গায়ে দিয়ে শুয়ে পড়ে। কিন্তু আজ সে তন্ময় হয়ে দাঁড়িয়ে আছে জানালা ধরে। দুপুরে রোশন স্যার বলেছিলেন আজকে বৃষ্টি হবে। সত্যিই আজ বৃষ্টি হলো। আচ্ছা, সে বুঝলো কিভাবে যে আজ বৃষ্টি হবে? সে কি তাহলে সব বোঝে? তারপরই স্যারের মনে পড়লো সেই ভয়ঙ্কর কথাটা। সে কথার কথা বলেছিল বৃষ্টি হলে সে রোশনকে চুমু খাবে। সত্যিই তো বৃষ্টি হচ্ছে। মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। সে কি তবে সত্যি আসবে এবার চুমু খেতে? এমন ভয়ঙ্কর কাজ আমি কিছুতেই করতে পারবো না, কোনোভাবেই না। তখনই সারার হাতে থাকা ফোনটিতে একটি মেসেজ এলো। মেসেজের শব্দে সারা ফোনের দিকে তাকালো। আননোন সেই নাম্বার থেকে মেসেজটা এসেছে। আজ তোমাকে অন্যরকম লাগছিল, এত সুন্দর করে সাজগোজ না করলেও তো পারতে। মেসেজটা পড়েই সারা আবারও গম্ভীর চিন্তায় মগ্ন হলো। তার জীবনে যেন চিন্তার কোনো শেষ নেই। একটা যায় আর একটা আসে। কে এই আগন্তুক? কে সারাকে এইভাবে মেসেজ করছে? আজ তো তাকে তন্ময়, মৃন্ময়, দীপ্ত আর রোশন সিদ্দিকী ছাড়া পরিচিত কেউ দেখেনি। এই চারজন ছাড়া তার নাম্বারও কেউ জানে না। তাহলে কে দিচ্ছে এই মেসেজ? সারা চিন্তিত, ভীষণভাবে চিন্তিত। রোশন সিদ্দিকী কোনোভাবে তাকে এই ধরনের মেসেজ দেবে না। তাহলে কি বন্ধুদের মাঝে কেউ? না না, ওদের মাঝে এমন কেউ নেই। তাহলে কি আরিয়ান? আরিয়ান কোনোভাবে তার নাম্বার পেয়েছে? সারা চিন্তায় একদম পাগল হয়ে যাচ্ছে। এমন সময় সারার আম্মু তার রুমে প্রবেশ করে বলল, ঘর বাড়ি ধুলোয় ভরে যাচ্ছে আর তুমি জানালা না লাগিয়ে দাঁড়িয়ে আছো। যেভাবে জানালা বাড়ি খাচ্ছে এখনই ভেঙে যাবে। বলেই সারার আম্মু জানালা লাগিয়ে দিলেন। যাওয়ার আগে সারার দিকে তাকিয়ে বললেন, 2 দিন পর শ্বশুরবাড়িতে যাবে, এসব অকাজ করলে কথা তো আমাকেই শুনতে হবে। মানুষ বলবে আমি তোমাকে কিছু শেখাইনি। পাড়া মায়ের সেসব কথায় খুব একটা কান দিল না। সে তার মতো ভেবেই যাচ্ছে। এমন মুহূর্তে রোশনের নাম্বার থেকে ফোন এলো। রোশনের নাম্বার থেকে ফোন দেখেই সারা চমকে উঠল। এখন কি রোশন তবে সেই কথাটা বলবে? সারা ফোন রিসিভ করেই বলে উঠল, কি বলার জন্য ফোন দিয়েছেন? শুনুন, যা ভাবছেন তা জীবনেও সম্ভব না। বৃষ্টি আল্লাহ দিয়েছেন, আপনি দেননি, তাই আপনাকে চুমু খেতে যাব। প্রয়োজনে ষাঁড়ের মুখে চুমু খাবো, তাও আপনার মুখে নয়। রোশন সারার ননস্টপ বকবক শুনল। তারপর গম্ভীর কণ্ঠে বলল, বলা শেষ? যদি আর বলার প্রয়োজন হয় তবে অবশ্যই বলবো। রোশন কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, আমাকে চুমু খেতে না পেরে তুমি বাড়িতে ডুবে মরলেও আমি চুমু খেতে চাইতাম না। বাট তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি খুব ইন্টারেস্টেড আমাকে চুমু খাওয়ার জন্য। সারা এবার ফুঁসে উঠে বলল, ছি ছি ছি, আপনি কি এনএম কলেজের স্যার নাকি? ইমরান হাশমি কিস মুভির স্যার? যেভাবে চুমু নিয়ে নামতা পড়ছেন। সারার এমন অদ্ভুত কথাবার্তা শুনে রোশনের মাথায় যেন বজ্রপাত হলো। সে চোয়াল শক্ত করে বলল, হোয়াট? কি বললে তুমি? একদম ঠিক বলেছি, আর ফোন দেবেন না আমাকে। বলেই সারা ফোনটা কেটে দিল। কেটে দিয়ে উপর করে রাখলো। কিছুক্ষণ পর আবার ফোন উল্টে দেখলো রোশন ফোন দিয়েছে কিনা। কিন্তু না, রোশন আর একবারও ফোন দেয়নি। বুকের মাঝে কিঞ্চিত ব্যথার অনুভব হলো। আরিয়ান হলে এতক্ষণে কত শতবার ফোন দিত। ফোন রিসিভ না করা অবধি এক নাগারে ফোন আসতো। সারা আবারও একটা দীর্ঘশ্বাস ফেললো। পাতলা কাঁথাটা গায়ে দিয়ে বিছানায় শুয়ে পড়লো। বাইরে ঝুম বৃষ্টির শব্দে হালকা ঘুম ধরলো তার। তন্ময়ের পরনে কফি কালারের একটি কলার দেওয়া গেঞ্জি। চেয়ার টেবিলে বসে বই পড়ছে সে। বাইরে বৃষ্টি হচ্ছে। মৃদু বাতাসে সামনে চুলগুলো উড়ছে।
কফি কালারের গেঞ্জিতে তন্ময়কে ভীষণ সুন্দর দেখাচ্ছে। আচ্ছা, তন্ময়কে নায়ক বললে কি খুব ভুল হবে? মনে হয় না ভুল হবে বলে। দারিদ্রতা ছাড়া তন্ময়ের জীবনে সৃষ্টিকর্তা অপূর্ণ বলে কিছুই রাখেননি। যেমন দেখতে সুন্দর তেমন মেধাবী। শহরের কত সুন্দরী মেধাবী বড়লোকের মেয়ে যে ক্রাশ খেয়েছে তন্ময়কে দেখে, তার কোনো ইয়ত্তা নেই। কত মেয়ের হৃদয় থমকে গিয়েছে একবার তন্ময়ের দিকে তাকিয়ে, তার হিসাব নেই। তবে তন্ময়ের মনটা পড়ে আছে তার ক্লাসমেট, তার বেস্ট ফ্রেন্ড ছোঁয়ার কাছে। তন্ময়ের কাছে অপশনের অভাব নেই, তবুও ছোঁয়ার প্রতি বাজেভাবে দুর্বল সে। শহরের সবচেয়ে সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ছোঁয়া, যে এই বয়সেই ব্যক্তিগত প্রাইভেট কারে চলাফেরা করে। বাবার অঢেল সম্পত্তির একমাত্র উত্তরাধিকার। তন্ময় আর ছোঁয়ার মিল হওয়া যেন আকাশ পাতাল সমান পার্থক্য। তবুও তন্ময়ের মনে ভরসা আছে, সে একদিন বিসিএস ক্যাডার হবেই, অনেক বড় চাকরি করবে সে। ছোঁয়ার বাবার কাছে একদিন প্রস্তাব পাঠাবে। আগামী মাসেই ছোঁয়ার জন্মদিন। তন্ময়ের হাতে আপাতত কোনো টাকা পয়সা নেই। মৃন্ময় শুয়ে শুয়ে সিগারেট টানছে। তখনই তন্ময় বলল, মৃন্ময়, 1000 টাকা লাগবে। মৃন্ময় সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, বাপের কথা বলে বাড়ি থেকে যেগুলো টাকা এক্সট্রা নিলি, সালা সিগারেটের পিছে উড়িয়ে গেল। 1 টাকাও নেই। আছে 1000 টাকা, আমাকে দিস, আগামী মাসে দিয়ে দেব। কিন্তু আমি সিগারেট খাবো কি দিয়ে? মৃন্ময়, অপশন দিলাম, বউ না সিগারেট? মৃন্ময়ের চোখের সামনে ভেসে উঠল তরির মায়াবী ফেসখানা। সে এক বাক্যে বলল, মায়াবিদি? মানে? ওই মেয়েটা। দীপ্ত কৌতূহলী হয়ে প্রশ্ন ছুড়ল, কোন মেয়ে? একটা মেয়ে ভাই মনের মধ্যে ছুরি মেরে দিল। কি সরল চাহনি। সারা জীবন যার সানি লিওন পছন্দ, তার কিনা সরল মেয়ে পছন্দ হলো? গেঞ্জি আর জিন্স পরে। না, 3 পিস পরে, চুলে বিনুনি করে। ভাই শোন শোন, যার কিনা গাইয়া মেয়ে পছন্দ না, সে 3 পিস পরা মেয়ে পছন্দ করলো? মৃন্ময় মুখে সিগারেট ছুঁড়ে ফেলে বলল, ভাই, মেয়ে সিগারেট খাওয়া পছন্দ করে না। তন্ময় মৃদু হেসে বলল। আলহামদুলিল্লাহ। দীপ্ত জোরে হাতে তালি দিয়ে বলল। এবার জমবে খেলা ভাই। মৃন্ময় চট করে উঠে দাঁড়ালো। তন্ময়ের ছাতাটা নিয়ে বের হতে হতে বলল, না, খুব অস্বস্তি মনে হচ্ছে। মায়াবিনীর মুখটা দেখে আসি, আর শুনে আসি কি দিয়ে মন্ত্র করলো আমাকে। ঘণ্টাখানিক পরে সারার কানের কাছে সারার মা ফিসফিস করে ডাকছে। সারা দ্রুত ওঠো। মায়ের ডাকে সারা ধরফর করে উঠে বসলো। কি হয়েছে আম্মু? দ্রুত গায়ের গেঞ্জি খুলে একটা শাড়ি বা 3 পিস পরো। সদ্য কাঁচা ঘুমটা ভেঙে গেল সারার। মায়ের কথার আগাগোড়া কিছুই বোধগম্য হচ্ছে না তার। সে কপাল কুঁচকে বলল, আমি বুঝলাম না আম্মু, এসব কেন চেঞ্জ করব? রোশান আর ওর বাবা মা এসছে, তোমাকে এইসব পোশাকে দেখলে কি বলবে? সর্বনাশ হয়ে যাবে। সারা খেয়াল করলো তার মায়ের চোখে মুখে ভয় আর টেনশন। বিষয়টা সারার একদম ভালো লাগছে না। তার শ্বশুরবাড়ির মানুষ কি বাঘ নাকি ভাল্লুক যে তাদেরকে দেখে এভাবে ভয় পেতে হবে? সারা খানিকটা বিরক্ত চোখে মায়ের দিকে তাকিয়ে বলল, আশ্চর্য, তুমি তাদের এইভাবে ভয় পাচ্ছ কেন আম্মু? ওরা কি বাঘ না ভাল্লুক? আর আমি তো এসব পোশাকই পরি, ওরা জানলে অসুবিধাটা কোথায় বুঝলাম না। সারার আম্মু চাপা কণ্ঠে বললেন। চুপ, একদম চুপ। এরই মাঝে রোশনের মা হাস্যোজ্জ্বল মুখে সারার রুমে প্রবেশ করলেন। সারা দ্রুত গায়ে ওড়না টেনে নিয়ে সালাম দিল। উনি সালামের উত্তর দিয়ে বিছানার কোনায় বসলেন। কেমন অদ্ভুত চোখে সারার দিকে তাকাচ্ছেন। বোঝা যাচ্ছে সারার পরনের পোশাক তার পছন্দ হচ্ছে না। কিছুক্ষণ চুপচাপ থেকে বললেন, তুমি না মুসলিম ঘরের সন্তান? সারা মাথা নিচু করে মিহি কণ্ঠে জবাব দিল, জি। হাতের নখ বড় রেখেছ কেন? চুল এমন কেটেছ কেন? ভুরু তুলেছ কেন? পরনের পোশাকের এমন অবস্থা কেন? গেঞ্জি পরে ছেলেরা, তুমি মেয়ে হয়ে গেঞ্জি পরে শুয়ে আছো কেন? সারার মুখে যে উত্তরগুলো এসেছে তা ভদ্রতার খাতিরে বলতে পারল না। মনে মনে ক্ষিপ্ত হলো সে। সারার আম্মু চটজলদি উত্তর দিলেন, বিয়ে হয়েছে, এখন সব ঠিক হয়ে যাবে, আপনি এসব নিয়ে ভাববেন না। রোশনের আম্মু বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। মুখ কালো করে বলল, আগামী শুক্রবার অনুষ্ঠান হবে, আমরা সাহারকে তুলে নিব। বিয়ের পরে যে এই ধরনের পোশাক আর না পরে। বলেই বেরিয়ে গেলেন তিনি। রোশনের আম্মু ঘর ছেড়ে বেরিয়ে যেতেই সারার আগে কিরমির করতে করতে ওর বিছানায় থাকা গোলাপি রঙের পুতুলটা ছুঁড়ে মারল। তখনই রোশন ঘরে প্রবেশ করলো আর পুতুলটা গিয়ে রোশনের গায়ে লাগলো। সারার গোলাপি রঙের পুতুলটা ধরে রোশন সারার দিকে উকি মারল।
সারার চোখ দুটো অশ্রুসিক্ত আগুনের মতো জ্বলছে, ঠোঁট জোড়া কাঁপছে। রোশন পুতুলটা হাতে নিয়ে এগিয়ে গেল সারার দিকে। এক দৃষ্টিতে তাকিয়ে রইল সারার পানে। রোশনের শীতল দৃষ্টির দিকে তাকিয়ে সারা ফুঁসে উঠে বলল, রিন বলুন, এইবার আপনি কিছু বলুন। আপনার মা পারলে আমার গায়ে হাত তুলুক, ওনার অসম্পূর্ণ কাজটা আপনি করে নিন। বলেই গাল এগিয়ে দিল। রোশন সারার গালে হাত রাখলো, আলতোভাবে স্পর্শ করলো, শীতল কণ্ঠে জবাব দিল, আমার হাত দুটো তোমার শক্তি হবে, যে তোমাকে আঘাত করবে সেখানে বাধা সৃষ্টি করবে, তাছাড়া তোমাকে কখনো আঘাত করবে না। আজ থেকে তোমার দুটো নয় 4টে হাত। আমি চাই না কারো আঘাতে তুমি চোখের পানি ফেলো। আঘাতের বিনিময়ে আঘাত দিয়ে হাসতে শিখতে হয়, না হলে এই পৃথিবীতে তুমি টিকতে পারবে না। আমি তোমাকে প্রতিবাদী মেয়ে হিসেবে দেখতে চাই। বলেই রোশন উঠে চলে গেল। যাওয়ার সময় গাড়িতে একটা কথাও বলল না রোশন। সে চুপচাপ গম্ভীর মুডে বসে আছে। মুডের অবস্থা খুব একটা ভালো নয়। রোশনের আম্মু বললেন, এই মেয়ে এত সুবিধার হবে না। আমি দুটো ভালো কথা বলেছিলাম, দেখলাম মুখ পুড়িয়ে আছে। রোশনের বাবা খানিকটা অবাক হয়ে বললেন। রোশনের আম্মু আবারও বললেন, শোনো রোশন, তুমি কিন্তু এই মেয়েকে মোটেও প্রশ্রয় দিও না। মেয়ে এত সুবিধার হবে না। রোশন গম্ভীর কণ্ঠে বলল, কাজটা কি ঠিক করেছো আম্মু? কোন কাজ? রোশন আবারও গম্ভীর কণ্ঠে বলল, ও আমার ওয়াইফ আম্মু, ভালো মন্দ যা বলতে হয় আমি বলবো। প্লিজ তুমি কিছু বলতে যেও না, এতে তুমি ওর চোখে খারাপ হয়ে যাবে, আর আমি সেটা চাইছি না আম্মু। রোশনের আম্মু বললেন, এই মেয়ে কি তোমার কাছে নালিশ দিয়েছে? তুমি যাকে ওই মেয়ে করছো সে কিন্তু তোমার ছেলের বউ, তাই নাম ধরে বলাই সম্মানের হবে। রোশনের বাবা রোশনের মায়ের দিকে চোখ রাঙিয়ে বললেন, বাইরে বৃষ্টির শব্দ একটু কমেছে। তরি অন্ধকার ঘরে একা একা শুয়ে আছে। এখন তার পড়ালেখাটাও বন্ধ হয়ে গিয়েছে। বাবার খেয়াল নেই মেয়ের দিকে। সে তো এখন তার নতুন বউ নিয়ে ব্যস্ত। পাশের রুমেই তরির বাবা আর তার নতুন মা আছে। তাদের কথোপকথন সব শোনা যাচ্ছে। তরির কানে ওই সব কথোপকথনগুলো ভীষণ বাজে শোনাচ্ছে। কান চেপে ধরেও লাভ হচ্ছে না। খুব জোরে তরির বাবার চুমুর শব্দ শোনা যাচ্ছে। তরির বাবা তার নতুন বউকে বলছে, আমি তোমার ঠোঁট দেখে পাগল হয়ে গেছিলাম, এর জন্যই তো ঠোঁটে চুমু খাই বেশি। আমি তোমার সব দেখেই পাগল হয়েছিলাম। তরির বাবা বলছেন, আর একটু কাছে আসো সোনা। তোমার বুকেই তো আছি, আর কি করব? মন ভরছে না তো, তোমাকে খেয়ে ফেলতে ইচ্ছে করছে। খেও, কিন্তু তার আগে আমাকে একটা আইফোন দিও। আগামীকালে দিব, তুমি শুধু আমাকে খুশি করো। তরি বিছানা ছেড়ে উঠে গেল। এত নোংরা কথাবার্তা সে আর নিতে পারছে না। ইচ্ছে হচ্ছে এই নোংরা পরিবেশ ছেড়ে দূরে কোথাও পালিয়ে যেতে। চোখে পানি ছলছল করছে তরির। ঘরের দরজা খুলতেই মুখোমুখি হলো মৃন্ময়ের। একদম কাক ভেজা হয়ে ভিজে বাড়িতে হাজির হয়েছে সে। বাহিরে হাজারো বজ্রপাতের শব্দকে উপেক্ষা করে সে বাড়িতে এসেছে। বাড়িতে ঢুকেই তরির মায়াবী মুখটা দেখবে কল্পনাও করতে পারেনি। মৃন্ময় ভেজা শরীরে ঠোঁটের কোণে হাসি নিয়ে ঠায় দাঁড়িয়ে আছে তরির দিকে তাকিয়ে। তরি একবার কোনো রকম তাকিয়ে তারপর দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। মৃন্ময় বজ্রের ন্যায় তাকালো তরির পথপানে। এই পিচ্চি এত রাতে যায় কোথায়? বাইরের ওয়েদার তো ভীষণ খারাপ। মৃন্ময়ও তরির পেছন পেছন নামলো। বাইরে মেঘ ডাকছে, বজ্রপাত হচ্ছে, তাণ্ডব চলছে। ভয় ডর সব উপেক্ষা করে তরি বাড়ি থেকে পা বাড়ালো। সে তার কর্তব্য জানে না, শুধু চাইছে এই ঝড় বৃষ্টির মাঝে একটা অঘটন ঘটে যাক, সে মরে যাক। এই পৃথিবীতে তার আপন বলতে কেউ নেই, কেউ তাকে ভালোবাসে না। ভালোবাসার মতো কেউ নেই যার, এই পৃথিবীতে সে কার জন্য বাঁচবে? একদম চোখ বন্ধ করে সে হাঁটছে। মৃন্ময় বুঝতে পারলো মেয়েটার কিছু হয়েছে, সে নিজের ভেতরে নেই। মৃন্ময় পেছন থেকে গিয়ে তরির হাতটা টেনে ধরলো। আচমকা কেউ হাতের কবজি চেপে ধরায় তরির হৃৎপিণ্ড কেঁপে উঠলো। সে পেছন ফিরে তাকালো, তাকিয়ে দেখলো মৃন্ময়। তরি পেছন ফিরে তাকিয়ে মৃন্ময় তরিকে বলল, এই পিচ্ছি, যাচ্ছ কোথায় এভাবে? বাইরে তাণ্ডব চলছে, একটা বিপদ ঘটাবে তুমি। চারিদিকে বজ্রপাত হচ্ছে। তরি মলিন মুখে তাকিয়ে আছে মৃন্ময়ের দিকে। তার মুখে কোনো হাসি নেই, কোনো কথার উত্তর দিচ্ছে না। মৃন্ময় আবারও বলল, কি তোমার বাবা জানেন তুমি ঝড় তুফানের মাঝে বাইরে যাচ্ছ? তোমার কিছু হলে তোমার বাবার কি হবে? মৃন্ময় যা ভাবছে সে ভুল ভাবছে, সব মিথ্যে।
এই পৃথিবীতে এমন কেউ নেই যে তরিকে ভালোবাসে, তরির জন্য চিন্তা করে। তরির প্রচন্ড কান্না পাচ্ছে। এই পৃথিবীতে কেউ নেই যে ওর কান্নাটুকুও দেখবে। তরির মুখে কোনো কথা নেই, সে মলিন মুখে দাঁড়িয়েই আছে। মৃন্ময় আবারও বলল, কি আশ্চর্য, তুমি এমন রোবটের মতো চুপ হয়ে আছো কেন? চলো, তোমাকে তোমার বাবার কাছে দিয়ে আসি। তরি এইবার শব্দ করে কেঁদে উঠল, হাওমাও করে কেঁদে উঠল। কেন যেন মনে হচ্ছে জীবনে প্রথম কেউ তাকে গুরুত্ব দিচ্ছে, কেউ তার বিপদের পরোয়া করছে। তরিকে এইভাবে কাঁদতে দেখে মৃন্ময়ের বুকের মাঝে অদ্ভুত চিনচিন ব্যথা হচ্ছে। কেন এমন হচ্ছে? তরির কান্না মৃন্ময় একটুও সহ্য করতে পারছে না। মৃন্ময় তরির পারমিশন ছাড়াই তার কাঁধে হাত রাখলো, তারপর বলল, প্লিজ বলো কাঁদছো কেন? আই প্রমিস আমি তোমার সব কাঁদা মুছে দেব। তরি কাঁদতে কাঁদতে বলল, আমার বাবা কোনোদিন আমাকে নিয়ে টেনশন করবে না, কোনোদিন জানতেই চাইবে না এই ঝড় বৃষ্টির রাতে আমি কোথায় আছি। প্লিজ আমার হাতটা ছেড়ে দিন আপনি। মৃন্ময়ের হৃদয়ের যন্ত্রণা আরো কয়েক গুণ বেড়ে গেল। সে আহত কণ্ঠে বলল, কোথায় যেতে চাও? হ্যাঁ, আম্মুর কাছে। জানি আম্মু মারা যাওয়ার পর আর কেউ কোনোদিন জিজ্ঞেস করেনি আমার কি খেতে ভালো লাগে, আমার শরীর খারাপ কিনা, আমার মন ভালো আছে কিনা। কেউ না, কেউ কোনোদিন আমার সাথে মন খুলে দুটো কথাও বলেনি। কথাগুলো বলে তরি আবারও কাঁদতে থাকলো। মৃন্ময়ের হৃদয়ে অস্থির তোড়পাড় শুরু হয়ে গেছে, যন্ত্রণায় বুক ফেটে যাচ্ছে। সে তরির সামনে নিজেকে শক্ত রেখে বলল, অপমৃত্যু হলে তোমার আম্মুর কাছে কখনোই যেতে পারবে না বোকামে। জীবন অনেক কঠিন, তোমাকে লড়াই করে বাঁচতে হবে, বাঁচার মতো করে বাঁচতে হবে। তরি সেসব কথার কোনো উত্তর দিল না। সে মৃন্ময়ের থেকে হাতটা ছাড়িয়ে নিয়ে সামনের দিকে হাঁটতে শুরু করলো। মৃন্ময়ও তরির পেছন পেছন হাঁটতে হাঁটতে বলল, শোনো পিচি, একদিন তুমি কারোর হৃদয়ের রানী হবে, যে হাসতে হাসতে বলবে আবার বেঁচে থাকার জন্য তুমিই যথেষ্ট। ওই দিন তুমি হাসবে, প্রচুর হাসবে। ওই হাসিটুকুর জন্যই তোমার সেই মানুষটার জন্য হলেও তো তোমার বেঁচে থাক। তরি কখনো এই ধরনের কোনো কিছু চিন্তা করেনি তার জীবন নিয়ে, তাই এই সব কথা তার মনের অনুভূতির বিন্দুমাত্র পরিবর্তন ঘটাতে পারল না। তবে সে পেছনে ফিরল, মৃন্ময়ের চোখের দিকে তাকালো। মৃন্ময় মনে মনে বলল, ফের চাহনিটা আবার একমাত্র সুখের কারণ হয়ে দাঁড়িয়েছে। পাশেই কোথায় যেন বিকট শব্দে বজ্রপাত হলো। সেই শব্দে তরি খানিকটা কেঁপে উঠল। মৃন্ময় দুষ্টুমি করে তরির কাছে দৌড়ে গেল। তরির কাছে গিয়ে বলল, ভয় পেলে কাউকে জড়িয়ে ধরতে হয়, তাহলে ভয় কেটে যায়। আমি ভয় পেয়েছি, এখন কাকে জড়িয়ে ধরব? তরি সরল চোখে তাকিয়ে বলল, কাকে আবার? কাকিমাকে জড়িয়ে ধরবেন কাকু? মৃন্ময় বিড়বিড় করতে করতে অন্যদিকে ঘুরে তাকালো। তরির মুখে কাকু ডাকার বিষপানের অনুভূতি একই রকম। মৃন্ময় বিরক্তি কণ্ঠে বলল, আমার বাপের একমাত্র ছেলে আমি। বুঝতে শেখার পর থেকে বিয়ের জন্য ছটফট করছি। শুধু বিয়ে করব আর বউয়ের কোলে মাথা রেখে ঘুমাবো বলে বেঁচে আছি। চারপাশে যেভাবে বজ্রপাত হচ্ছে, কিছুক্ষণ বাইরে থাকলে বজ্র আঘাতে মৃত্যু হবে, আবার বিয়ের শখ সব মাটির নিচে যাবে। দয়া করে তুমি আমাকে কাকু না ডেকে এখান থেকে চলো। তরি আবারও সরল চোখে তাকিয়ে বলল, কাকুকে কি ডাকবো তাহলে? কাকু না ডেকে একেবারে আব্বা বলে ডাকো, ভালো হবে। বোন, আমি তোমার কাকু না, বাপ না, মামা না, ভাই না, ভাতিজা না, দাদাও না। এসব বাদে যেটা বাকি থাকে ওটাই ডাকো। এখন ঘরে চলো। তরি মনে মনে ভাবছে, তাহলে বাদটা কি থাকলো। তরি ভিজে বাসায় প্রবেশ করলো। ওর পিছু পিছু মৃন্ময়ও বাসায় প্রবেশ করলো। দুজনে দোতলায় উপস্থিত হতেই তরির বাবার রুমের দরজা খুলে বের হলো তরির বাবার নতুন বউ। সে তরি আর মৃন্ময়কে বাইরে থেকে বৃষ্টিতে ভিজে আসতে দেখে যা বোঝার তা বুঝে নিয়েছে। চোখ মুখ ভ্রু সব কুঁচকে তাকিয়ে আছে ওদের দুজনের দিকে। তবে তরিকে আড়াল করে দৃষ্টি রাখলো মৃন্ময়ের দিকে। কেমন যেন লোভনীয় দৃষ্টিতে তাকালো মৃন্ময়ের দিকে। কিশোরী মনে এমন সুদর্শন বৃষ্টি ভেজা স্নিগ্ধ যুবক দেখে মনে তোলপাড় শুরু হওয়া অস্বাভাবিক কিছু তো নয়। মৃন্ময় কিছু না বলেই নিজেদের ফ্ল্যাটে প্রবেশ করলো। তরিও নিজেদের ফ্ল্যাটে প্রবেশ করলো। তখন তরির নতুন মা তার বাবাকে বলল, তোমার মেয়ে কোথায় ছিল জানো? তরির বাবা বলল, না তো। ওর কাছে জিজ্ঞেস করো বীজে পুড়ে কোথা থেকে এলো। তরির বাবা ভ্রু কুঁচকে তরির দিকে তাকিয়ে বলল, কোথায় গেছিলে?
তরির নতুন মা বলল, বাড়িওয়ালা ছেলের সাথে ভিজে পুড়ে এলো এই মধ্যরাতে। আর কি কি করে এসছে জিজ্ঞেস করো। তরির বাবা চোখ মুখ ভয়ানক রকম পাকালেন। তরির দিকে তেড়ে গিয়ে খুব জোরে একটা থাপ্পড় কষিয়ে দিলেন। সেই থাপ্পড়ে তরির কোমল গালে 5টা আঙুলের দাগও বসে গেল। সাথে সাথে তরির গাল বেয়ে গড়িয়ে পড়ল নোনা জল। তরির বাবা আরো জোরে চোখ রাঙিয়ে বললেন, রাত বিরাতে ছেলেদের সাথে ঢলাঢলি করা কবে থেকে শুরু করলে? আর যদি কোনোদিন এসব শুনেছি, কেটে টুকরো করে নদীতে ভাসিয়ে দেব। তরি অশ্রুসিক্ত চোখে তার বাবার দিকে তাকালো একবার, চোখের পানি মুছে নিচের রুমে চলে গেল। রুমে গিয়ে ভেজা কাপড় পাল্টালো। সে অবস্থাতেই ফ্লোরে বসে কান্না শুরু করলো মেয়েটা। এই পৃথিবীর সবচেয়ে খারাপ বাবাটি কেন তার হতে হলো? তার বাবার খারাপ চরিত্রের জন্য তার মা কোনো দিন একটু সুখ খুঁজে পায়নি। বাবার পরকীয়ার জন্য তার মা সারা জীবন চোখের পানি ফেলতে ফেলতে পরপারে গিয়েছেন। বলে গিয়েছিলেন, তোর মামাদের হাতে যদি তোকে তুলে দিতে পারতাম তাহলেও একটু নিশ্চিন্ত হতাম। কিন্তু তার হলো কই? তার আগেই তো তার মা পরপারে চলে গেলেন। তরি আর কোনো দিন তার মামা বাড়ি খুঁজে পেল না। মৃন্ময় রুমে গিয়ে গায়ের ভেজা কাপড় চেঞ্জ করলো। পরনে কেবলমাত্র একটা টাওয়াল। তার ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে গায়ে লোশন মাখছে। তখনই আয়নায় ভেসে উঠল তরির মুখখানা। মৃন্ময় সাথে সাথে হেসে দিল। এত মায়া কেন ওর মুখে? কেন যেন মৃন্ময়ের মন বলছে এই রাতে ও আরো একবার বাহিরে আসবে। নিশ্চয়ই মৃন্ময়ের মতো সেও মৃন্ময়কে দেখার জন্য ছটফট করছে। মৃন্ময় খালি গায়ে শুধুমাত্র একটা টাওয়াল পরে নিজেদের ফ্ল্যাটে প্রবেশের মেইন দরজাটা খুলল। দরজা খুলতেই দেখলো লাল রঙের নাইটি পরে দাঁড়িয়ে আছে তরির নতুন মা। মৃন্ময়কে দেখেই মৃন্ময়ের আপাতমস্তক চোখ বোলালেন। মৃন্ময় এমনি লম্বা ফর্সা সুদর্শন যুবক, আরো টাওয়াল পরে থাকার জন্য একটু বেশি আকর্ষণীয় দেখাচ্ছে। তরির নতুন মায়ের দৃষ্টি মৃন্ময়ের থেকে সরছেই না। তাকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে মৃন্ময় বলল, আপনি এত রাতে জেগে আছেন যে? দেবরের সাথে গল্প করতে রাত জেগে আছি। আস্তাগফিরুল্লাহ। কে দেবর? খার দেবর? তুমি আমার একমাত্র দেবর। মৃন্ময়ের শরীর যেন খিনখিন করছে। সে ব্যস্ত কণ্ঠে বলল, দেখুন কাকিমা, আমাকে দেবর ডাকবেন। তাড়াতাড়ি বলবেন আগামীকাল থেকে আমার বাবাকে যেন ভাই রাখে। আজকের মতো শুভরাত্রি, ঘুমাবো। বলেই মৃন্ময় দরজা লাগিয়ে দিল। তরির নতুন মা এক নজরে তাকিয়ে রইল মৃন্ময়ের ফ্ল্যাটের দিকে। আজ সারাদের শেষ পরীক্ষা। সারার মুড অফ গতকাল রাত থেকেই। রোশনের মায়ের কথাগুলো তার কানে বেজে চলেছে। এই জন্য আজ আরো জিদ করে জিন্স আর কামিজ পরে কলেজে এসেছে সে। যে যা বলে বলুক, সে তার মতো। বিয়ে হয়েছে বলে কি মাথা কিনে নিয়েছে নাকি? বুঝিয়ে বললেও তো পারতো। ওইভাবে খিটমিট করে কেন বললো? সে চাইছে রোশন তাকে দেখুক সে জিন্স পরেছে, রোশন তাকে কিছু বলুক এই ব্যাপারে, তারপর সে উচিত জবাব দিয়ে ছাড়বে। পরীক্ষা শেষ করে রোশনকে খুঁজছে। রোশন সম্ভবত লাইব্রেরিতে আছে, কিন্তু বের হচ্ছে না কেন? দীপ্ত সারা রুকি ঝুঁকি মারা দেখে বলল, কাকে খুঁজছিস তুই? ছোঁয়াকে খুঁজছি, দেখেছিস? দীপ্ত শয়তানি হাসি দিয়ে বলল, তন্ময়ের সাথে প্রাইভেট কথা বলতে গিয়েছে। আসলে চেক দিস তো, ছোঁয়ার ঠোঁট গাল লাল রং ধারণ করেছে কিনা। সারা ভ্রুযুগল লুচিয়ে বলল, এত বড় বেয়াদব কেন তুই? এসব কি ছি মার্কা কথা তোর? তন্ময় কি তোদের মতো লুইচ্চা? এতক্ষণ ধরে মৃন্ময় তোরই চিন্তায় বিভোর ছিল। দীপ্ত খোঁচা মেরে বলল, কিছু বুঝলি? সারাহ সরাসরি আমাদের লুচ্ছা বলছে। মৃন্ময় সারার দিকে তাকিয়ে বলল, শোনো, আমি গতকাল সারা রাত ক্রাশের সাথে বৃষ্টিতে ভিজেছি। একটুও জোরতা আসেনি ভিতরে। তাহলে আমি লুচ্ছা হলাম কিভাবে? ওই পদবিটা দীপকে দে। দীপ্ত শার্টের হাতা গোটাতে গোটাতে বলল, ওরে আমার শালা, শেষমেশ নিজে সাধু সেজে আমাকে লুচ্চা বলা হচ্ছে। তোর ক্রাশ তোকে ডাকে চাচা বলে। চাচার ভাতিজির প্রতি কি এমন বালের ফিলিংস হবে রে ভাই? যদি তোর গলা জড়িয়ে ধরে বলতো, বেবি আই এম সো হট নাও, তাহলেই তোর হুজুরগিরি সব বের হয়ে যেত। মৃন্ময় দীপ্তের চুল টেনে ধরে বলল, শোন, ভুলেও কোনোদিন ওর নামে ওসব বাজে কথা বলবি না। ও কিন্তু ওসব ধরনের মেয়ে নয়। বাহ, যার পছন্দের নায়িকা সানি লিওন তার বউ এমন, এটা যেন এক নতুন ইতিহাসে রচনা করবে। তাই তো মৃন্ময়, তুই নিজেই বলতে বিয়ে যদি করি সানি লিওনের মতো হট মেয়ে দেখেই বিয়ে করব। এখন পছন্দ পাল্টে গেল কিভাবে?
মৃন্ময় একটা নিঃশ্বাস ছেড়ে বলল, হে প্রভু, তুমি এদের ইমান দাও। আমি একটি ভদ্র পরিবারের সন্তান। সানি লিওনকে? হ্যাঁ, আমি তো ওকে চিনি না। আমার মেসেঞ্জারে যেসব পাঠাস সব আছে, ওগুলো সব তোর নতুন ক্রাশকে দেখাবো। এমনভাবে বলছিস যেন আমি রেগুলার ক্রাশ খাই। শানি ছাড়া আর কারোর উপর ক্রাশ খেয়েছি আমি? ওরা তিনজন হাসাহাসি করছে। এমন সময় রোশন সিদ্দিকী ওদের সাইড কেটে খুব ব্যস্ততার সাথে হেঁটে যাচ্ছে, কানে ফোন। সারা বুঝলো না সে এত ব্যস্ততার সাথে হেঁটে যায় কোথায়। রোশন লাইব্রেরিতে বসে একটা গুরুত্বপূর্ণ কাজ করছিল। একটা আননোন নাম্বারের কলের যন্ত্রণায় সে লাইব্রেরি থেকে বেরিয়ে এলো। তার নাকি একটা পার্সেল এসেছে। এদিকে রোশন ইহকালেও কোনো দিন অনলাইনে কোনো প্রোডাক্ট অর্ডার দেয়নি, তাহলে তার নামে তার ঠিকানায় পণ্য আসলো কিভাবে? ডেলিভারি দেওয়া ছেলেটা কলেজের ভেতরে চলে এসেছে। রোশন ছেলেটির কাছাকাছি গিয়ে জিজ্ঞেস করলো, কি আছে এতে? জানি না তো, মনে হয় পোশাক জাতীয় কিছু। রোশন খানিকটা বিচলিত। সে ঠোঁট কামড়ে কিছুক্ষণ ধরে চিন্তা করলো, রিসিভ করা কি আদেও ঠিক হবে? ছেলেটা বলল, স্যার, 2000 টাকা হয়েছে আপনার বিল। বিলটা দিয়ে আপনার পণ্যটি রিসিভ করুন। রোশন এইবার আরো খানিকটা অবাক হলো। সে এতক্ষণ ভেবেছিল কেউ হয়তো তাকে কিছু উপহার পাঠিয়েছে, কিন্তু না, উপহার পাঠালে তো সে পেমেন্ট করেই দিত। এমন সময় রোশনের সাইড দিয়ে তাদের কলেজের আর একজন লেকচারার যাচ্ছিলেন। ওনার নাম শিমুল। তিনি রোশনকে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, কি স্যার, কি অর্ডার দিয়েছিলেন? রোশন স্বভাব সুলভ হেসে জানালো, স্যার, নিজেই জানি না কি আছে। শিমুল স্যার দাঁড়ালেন রোশন স্যারের অর্ডারের জিনিস দেখার জন্য। রোশন বললেন, কি আছে খুলে দেখে জানান। ছেলেটা প্যাকেট একটু ছিদ্র করে বলল। স্যার, লাল রং আপনার প্রিয় নাকি? রোশন আবারও ভ্রু যুগল কুচকালো। ভ্রু কুচকে ছেলেটার দিকে তাকালো। তার জীবনে সে লাল রঙের কিছুই ব্যবহার করেছে বলে মনে পড়ে না। সে কি মেয়ে নাকি যে সে লাল রঙের জিনিস ব্যবহার করবে? বিরক্তিতে রোশন স্যারের মুখখানা থমথম করছে। সে থমথমে মুখভঙ্গিতেই জিজ্ঞেস করলো, জিনিসটা কি? ছেলেটা মুচকি হেসে বলল। স্যার, আন্ডারওয়্যার আছে। রোশনের মাথায় যেন বজ্র ভেঙে পড়ল। চোখ দুটো যেন কপালে উঠে গেল। সে যেন অথর্ব হয়ে গেল। বিরক্তিতে চোখ দুটো ছোট হয়ে এলো। তাই বলে কেউ তাকে হেনস্থা করতে আন্ডারওয়্যার পাঠাবে, তাও আবার লাল রঙের? রোশন দাঁতের দাঁত চেপে দাঁড়িয়ে আছে। বিরক্তিতে লাল হয়ে এসেছে মুখখানা। এদিকে শিমুল স্যার হেসে গড়াগড়ি খাচ্ছেন। শিমুল স্যারের হাসিতে রোশন আরো অপমানিত হচ্ছে। অপমানে তার মুখ আরো থমথমে হয়ে আসছে। রোশন গম্ভীর কণ্ঠে বলল, এসব লাগবে না, আবার ফেরত পাঠিয়ে দাও। শিমুল স্যার বললেন, আরে স্যার, নিন নিন, পুরুষ মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আমাকেও দুটো দিন। এগুলা যখন অর্ডার করেছেন। রোশন এত বিরক্ত হলো যে এই মুহূর্তে ফোনটাই ভেঙে ফেলতে ইচ্ছে হচ্ছে। কিন্তু এই কাজটা করলোটাকে? এত বড় অকাজ করার সাহসটা আছে কার? লাইব্রেরির পাশে ক্যাফেতে আসতে পারবি একটু? রোশনের নাম্বার থেকে সারার ফোনে মেসেজ এসেছে। সারা মেসেজটা দেখে রিপ্লাই করলো, আজ আমি খাবো না কিছু। 2 দিন পর আমার বিয়ে, দ্রুত বাসায় যেতে হবে। আমার যার সাথে বিয়ে হচ্ছে সে যদি দেখে বেগানা পুরুষের সাথে ক্যাফেতে বসে কোয়ালিটি টাইম পাস করছি, তাহলে খুব মাইন্ড করবে। লোকটা খুব একটা সুবিধা নয়, মনে শুধু দোষ আর দোষ, সব কিছুতেই শুধু মাইন্ড করে। আমার কপালে যে কি দুঃখ আছে সে আপনি বুঝবেন না। না পারি সইতে, না পারি কইতে, এই পোড়া কপালে সুখ নেই আমার। এমন অদ্ভুত উত্তর আসবে রোশন কল্পনাও করতে পারেনি। সে হতভম্ব, বিস্মিত। বিরক্তি আরো কয়েক গুণ বেড়ে গেল। কপালের চামড়া কুচকালো। চোখে মুখে ভয়ঙ্কর বিরক্তি নিয়ে গম্ভীর হয়ে রইল। রোশনের ডান হাতে ফোন রাগে বাম হাত মুষ্টিবদ্ধ করলো। মানে এই মেয়ের মুখে কি কিচ্ছু আটকায় না? পৃথিবীর সমস্ত আশ্চর্যজনক উদ্ভট বাঁকা কথাবার্তা তার কাছেই পাওয়া যায়। রোশন রাগে দাঁতে দাঁত চেপে মেসেজ করলো, জানতাম তুমি প্রয়োজনের তুলনায় অতিরিক্ত কথা বলো, তাই বলে মেসেজেও গরুর রচনা লিখবে? এতটুকু টাইম বই পড়লেও তো কাজে লাগতো। মেসেজের উত্তরটা পেয়েই সারার গায়ে লাগলো। ফুলপুচকে মেসেজটা পড়ে সাথে সাথেই উত্তর লিখলো, আমি না হয় গরুর রচনা লিখেছি, তা আপনি কি ছাগলের রচনা লিখেছেন? আপনার মেসেজটাও তো কম বড় না। রোশন রাগান্বিত করে আবার রিপ্লাই দিল, ইউ আর জাস্ট শাট আপ। 5 মিনিটের মাঝে যদি এখানে না আসো, সবার বাস থেকে টানতে টানতে এখানে নিয়ে আসবো। সারা
বুঝলো না এত চড়াউড়ি তলবের কারণটা কি। মনে মনে ভাবলো কিছু হয়েছে কি, উনি তো ওভাবে ডাকার মানুষ নন, মনে হয় সিরিয়াস কিছু। যাই শুনেই আসি। সারা তড়ি ঘড়ি করে ক্যাফের সামনে গেল। ওখানে যেতেই দেখলো রোশন 2 প্যান্টের পকেটে হাত গুজে গম্ভীর হয়ে দাঁড়িয়ে আছে, চোখ মুখ ঘামে ভেজা। সারা রোশনের মুখোমুখি দাঁড়িয়ে বলল, বলুন কি গুরুত্বপূর্ণ কথা বলতে ডেকেছেন? রোশন থমথমে চোখে সারার দিকে তাকালো, থমথমে কণ্ঠে বলল, ভেতরে গিয়ে ডান পাশের প্রাইভেট কর্নারে বসো। প্রাইভেট কর্নার শুনে সারার চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে কৌতূহলী হয়ে প্রশ্ন করলো, কেন প্রাইভেট কর্নার কেন? আপনি কি ভেবেছেন আমাকে বিয়ে করেছেন বলে রাস্তাঘাটে চিপায় চাপায় নিয়ে নাউজুবিল্লাহ মার্কা কাজ কাম করবেন? তাহলে ভুল ভেবেছেন। আর একটা কথা স্পষ্ট করে মনে রাখছেন, আপনি আমার স্যার, আপনাকে আমি জাস্ট স্যারের নজরে দেখি। এই বিয়েও আমি নিজ ইচ্ছায় করিনি। রোশন জানে সারাকে একটা বললে সে ঠিকই 10টা বলবে, তাই আর কথা না বাড়িয়ে সারার হাত চেপে ধরে বিড়বিড় করে বলল, প্রাইভেট কর্নারে নিয়ে যাচ্ছে বিকজ পাবলিক প্লেসে আমি রিঅ্যাক্ট করতে চাইছি না। বলেই সারার হাত ধরে টানতে টানতে নিয়ে প্রাইভেট কর্নারে গিয়ে বসলো। দুইজনে মুখোমুখি হয়ে বসে আছে। দেখে মনে হচ্ছে রোশন এক্ষুনি বোম ব্লাস্ট করবে। তার ফোন থেকে সারা কেন এসব অর্ডার দিয়েছে সেসব বলতে যাবে তার আগেই সারা পায়ের উপর পা তুলে বসে বলল, আপনি এখানে কি বলার জন্য ডেকেছেন? আই ডোন্ট নো, বাট আমি যা বলতে এসেছি তা আগে শুনুন, বিকজ লেডিস ফার্স্ট। রোশনের বিরক্তির মাত্রা ক্রমশ বাড়ছে। তার উত্তরের অপেক্ষায় না থেকেই সারা বলল, জিন্স পরে আমাকে কেমন লাগছে? থমথমে কণ্ঠে বলল। এরপর পরই সারার পরের প্রশ্ন ছুড়ল, বিয়ের পর কিন্তু আমি জিন্স আর গেঞ্জি পরে চলাফেরা করব। আপনি কিছু বলতে পারবেন না, প্রয়োজনে আমি শার্ট প্যান্ট পরবো। কোনো সমস্যা আছে আপনার? রোশন ভাবুক দৃষ্টিতে সারার দিকে তাকিয়ে বলল, তুমি চাইলে নেকেড ঘুরতে পারো, আই হ্যাভ নো প্রবলেম। এমন কোনো উত্তর আসবে সারা তা কল্পনাও করতে পারেনি। সে রোশনের দিকে তাকিয়ে দেখলো তার জিন্স গেঞ্জি পরা নিয়ে রোশনের কোনো মাথা ব্যথাই নেই। সে তীব্র প্রতিক্রিয়া জানালো, ফুঁসে উঠে বলল, তার মানে কি মানুষ আপনার বউয়ের মান ইজ্জত দেখে যাবে আর আপনি কিছুই বলবেন না? আপনার কিছুই যায় আসে না কেমন ভালোবাসেন আপনি, হ্যাঁ? ভালোবাসা শব্দটা রোশনের নিউরনে ছড়িয়ে পড়লো। হৃদয় কিছুটা চমকে উঠলো বলা চলে। তবুও রোশন নিজেকে কঠিন রেখে উত্তর দিল, তুমি আমার বউ, এই পরিচয়ের চেয়ে তোমার নিজস্ব পরিচয়টা আগে। সবার আগে তুমি সারা, তোমার সম্মান সবার আগে তোমার কাছে। তারপর তুমি রোশন সিদ্দিকীর ওয়াইফ মিসেস সারা সিদ্দিকী। তুমি বাসবে তোমার পরিচয়ে, আমার পরিচয় নয়। সারা বিড়বিড় করে তাকিয়ে বলল, সারাক্ষণ খালি লেকচার দেয় শালার চেষ্টার, বিয়ে করে পড়ছে আর এক বিপদে না। সারার বিড়বিড়ানি রেখে রোশন বলল, তোমার সব বলা ফিনিশ? সাথে সাথেই সারা উত্তর দিল, মোটেও না। একজন স্বামী হিসেবে আপনার কি খারাপ লাগা উচিত নয় আপনার ওয়াইফ বেহায়াপনা অশ্লীলতা করে বেড়াতে? রোশন হাঁটা গোটাতে গোটাতে জবাব দিল, আমার স্ত্রী যখন বুঝবে তার স্বামীর খারাপ লাগছে, নিশ্চয়ই সে সেসব কাজ থেকে বিরত থাকবে। সারা বজ্র কণ্ঠে উত্তর দিল। আমি জীবনেও আপনাকে বুঝবো না। রোশন মনে মনে বলল, আমি জানি সারা, তুমি ওপর উপর এরকম, ভেতরটা সম্পূর্ণ আলাদা। তুমি আমাকে পরীক্ষা করতে চাইছো আমি কি উত্তর দিই। এমন হাজারো পরীক্ষা নিয়েছি আমি জীবনে, আজ নিজের ওয়াইফের কাছে পরীক্ষা দিতে হচ্ছে। রোশন সিদ্দিকী জানে কিভাবে সব পরীক্ষায় ফার্স্ট হতে হয়। রোশন সিদ্দিকী কখনো সেকেন্ড হয়নি। তোমাকে আমি শাসন ছাড়াই সব খারাপ অভ্যাস থেকে বের করে নিয়ে আসবো। আমি মুখে কিছু বলবো না, কিছুই তোমাকে নিষেধ করবো না, তবুও তুমি আমার জন্য সবকিছু বাদ দেবে। রোশন ভাবনা থেকে বের হলো। সারার চোখে চোখ রেখে বলল, থ্যাংক ইউ। তখন থেকে আমার মাথাটা খাচ্ছ। তোমাকে যে কারণে ডেকেছি সেটা বলি। রোশনের ফোনটা সারার সামনে ধরে বলল, আমার পার্সোনাল জিনিস হলো আমার ফোন। তুমি ছাড়া আগে পরে আর কেউ স্পর্শ করেনি। তুমি আমার লাইফ পার্টনার, যার সাথে বেড শেয়ার করতে হবে, আলমারি শেয়ার করতে হবে, পুরো জীবন শেয়ার করতে হবে। সামান্য ফোন কোনো ম্যাটার্স নয়, কিন্তু তুমি আমার ফোন নিয়ে অনেক বাড়াবাড়ি করেছো। সারা খেয়াল করলো রোশনের চোখ দুটো রাগে জ্বলছে, এক্ষুনি বুঝে ভস্ম করে দেবে সব। সারা রোশনের রাগ দেখে রীতিমতো ভরকে গেল। সে হালকা তুতলিয়ে বলল, বলুন কি কি করেছি আমি? রোশন চোখ শক্ত করে বলল,
আমার ফোন থেকে আজেবাজে জিনিস অর্ডার করেছো কেন? ওয়াই? আমি একদম এসব পছন্দ করি না। সারা রোশনের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য খুব অসুস্থ হওয়ার ভান ধরলো, বলল, মাথাটা একদম ফেটে যাচ্ছে স্যার, মনে হচ্ছে এক্ষুনি মরে যাব। প্লিজ স্যার, আমাকে একটা টাফনিল এনে দিন। সারাকে যন্ত্রণা পেতে দেখে রোশন দ্রুত উঠে দাঁড়ালো। সে বাইরে গেল ওষুধের দোকানে। রোশন ওষুধের দোকানে দাঁড়িয়ে দেখলো তার সামনে দিয়ে রিক্সা নিয়ে সারা চলে যাচ্ছে। রোশন হতবিহ্বলের মতো তাকিয়ে রইল। ছোয়াদের মেরুন রঙের ডুপ্লেক্স বাড়ি। ছোয়ার বাবার ঢাকায় কয়েকটা বিজনেস আছে, ঢাকায়ও কয়েকটা ফ্ল্যাট রয়েছে তাদের। এই এত সম্পত্তির একমাত্র উত্তরাধিকার ছোয়া। ছোয়ার দাদা দাদি ছোয়ার বাবাকে আবার বিয়ে করাতে চেয়েছিলেন। তারা চেয়েছিলেন ছেলে সন্তান, কিন্তু ছোয়ার বাবা মেয়েকে ভীষণ ভালোবাসার জন্য কখনো আর সন্তান চাননি। এক মেয়েই তার সব কিছু। ছোয়ার বাবা মা ঢাকাতেই থাকেন বেশিরভাগ সময়, শুধুমাত্র ছোয়া থেকে গিয়েছে যশোর। তার একমাত্র কারণ সারা, তন্ময়, মৃন্ময় আর দীপ্ত। ছোয়ার নিঃশ্বাসটাও যেন ঠিকভাবে চলে না এদেরকে ছাড়া। বন্ধুদের সিনেমার টিকিট, রেস্টুরেন্টের বিল সব ছোঁয়াই দিয়ে থাকে। এমন নিখাত বন্ধুত্ব খুব কম মানুষের মাঝেই থাকে। সবচেয়ে বড় দুর্বলতার জায়গা তন্ময়। তন্ময়কে ছেড়ে ছোঁয়া কোথাও যেতে পারবে না। শুধুমাত্র তন্ময়কে রোজ একটাবার চোখে দেখার জন্য নিজের বাসার পাশে তিনটা টিউশন ঠিক করে দিয়েছে। তন্ময়ও কদিন ধরে বারবার বলছিল ছোঁয়া যেন তার বাসার আশেপাশে তন্ময়কে টিউশন খুঁজে দেয়। তন্ময় ছোঁয়ার বাসার আশেপাশে ছাড়া টিউশন করাবে না বলে জানিয়ে দিয়েছে। তন্ময়ের ভীষণ রকমের দুর্বলতা ছোঁয়ার প্রতি, কিন্তু কেন তন্ময় তা নিজেও জানে না। এই দুর্বলতার কারণ আসলে কি? তন্ময় প্রায় আক্ষেপ নিয়ে বলে পরের জন্মে জন্ম নিলে সে কোটিপতির ঘরে জন্ম নেবে, ছোঁয়ার বাবার চেয়েও কোটিপতি। যেন ছোঁয়ার বাবা খুব সহজেই মেনে নেন। রোজ রাতে ছোঁয়াকে নিজের করে পাওয়ার আক্ষেপ পোড়ায় তন্ময়কে। গত মাসেই ছোঁয়া 3টা টিউশন ঠিক করে দিয়েছে তন্ময়কে। 3টা টিউশনি থেকে 9,000 টাকা দেয়, কিন্তু ছোঁয়া আরো 6,000 ভরে 15,000 দিয়ে বলে টিউশন থেকে দিয়েছে। ভালোবাসা বোধহয় গোপনেও সুন্দর। এই যে ছোঁয়ার ভয়ঙ্কর ভালোবাসার কথা তন্ময় বুঝতেই পারে না। ঘড়ির কাঁটায় বিকেল 4:15। ছোঁয়া নীল রঙের একটা টপ আর স্কার্ট পরে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, ঘাড় অব্দি লম্বা চুলগুলো ছেড়ে রাখা। হঠাৎ খেয়াল করলো তন্ময় তাদের বাসার সামনে কড়া রোদে দাঁড়িয়ে আছে। সে চাতক পাখির ন্যায় অপেক্ষা করছে ছোঁয়াকে একটা পলক দেখার জন্য। নিয়ম করে ছোঁয়াকে দেখবে বলেই তো এত দূরে টিউশন করাতে আসা। ছোঁয়ার চোখে তন্ময়ের চোখ পড়তেই তন্ময় মৃদু হেসে একটা টেক্সট করলো। তোমার মুখের একটু হাসি আমার সব কষ্টের প্রাপ্তি। ছোঁয়া মেসেজটা দেখেও কোনো উত্তর দিল না। মাঝে মাঝে সে কি উত্তর দেবে বুঝেই পারে না। তন্ময়কে আজ ভয়ঙ্কর রকমের সুন্দর দেখাচ্ছে। আচ্ছা, ওকে দিন দিন আরো ফর্সা হচ্ছে। কি দরকার ছিল আজ ব্লু রঙের শার্ট পরার? শার্টের স্লিভ গোটানোর জন্য পশমের আবরণে থাকা ফর্সা হাত দুটো ভয়ঙ্কর রকমের সুন্দর দেখাচ্ছে। এত সুন্দর কেন তন্ময়? তন্ময়ের আজ পড়ানোতে খুব একটা মন নেই। তন্ময়ের ছাত্র এসএসসি পরীক্ষার্থী, সে বিষয়টা খেয়াল করলো। এতদিন হলো পড়াচ্ছে, কিন্তু কখনো তন্ময়কে অমনোযোগী দেখেনি সে। তন্ময় খুব মনোযোগ দিয়ে বই পড়ায়। তন্ময়ের ছাত্র বলল, স্যার, আমার একজন বান্ধবী আপনার কাছে পড়তে চাই, ওকে একটু পড়াবেন? তন্ময় শান্ত কণ্ঠে বলল, কোনো ছেড়ে পড়লে জানিও, আমি কোনো মেয়ে পড়াই না। তন্ময়ের ছাত্র খুব কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো। কেন স্যার? তন্ময়ের চোখের সামনে ছোঁয়ার মুখটা দৃশ্যমান হলো। এর একমাত্র কারণ ছোঁয়া। ছেলেটা তন্ময়কে চুপ থাকতে দেখে বলল, স্যার, আপনি কি অসুস্থ? তন্ময় মৃদু হেসে বলল। কিছুটা। ছেলেটা পড়ার ফাঁকে ফাঁকে প্রায় সময়ই তন্ময়ের দিকে তাকিয়ে থাকে, একদম মুগ্ধ চোখে তাকিয়ে থাকে। তন্ময় আজ জিজ্ঞেস করলো, এভাবে তাকে কি দেখছো? ছেলেটা ঠিক যেন তার প্রেমিকার ন্যায় উত্তর দিল। আপনাকে দেখি স্যার। তন্ময় ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, আমার কি দেখো? আপনি অনেক সুন্দর স্যার, এত সুন্দর মানুষ আমি আগে কোনোদিন দেখিনি। আমার খালামণি কি বলেছে জানেন? তন্ময় সন্দিহান হয়ে জিজ্ঞেস করলো, আপনার সাথে যার বিয়ে হবে সে খুব ভাগ্যবতী নারী। তন্ময় এসব কথার জন্য মোটেও প্রস্তুত ছিল না। সে একটু ধমক দিয়ে বলল, এইসব পড়ার বয়স এখনো তোমার হয়নি, বই পড়ো। তন্ময় মনে মনে বলল। যার বলার কথা সে কখনো বলল না। পড়ানো শেষ করে তন্ময় ছোঁয়াকে কল করলো। তন্ময়ের পকেটে 4টে লাভ ক্যান্ডি। ছোঁয়া তন্ময়ের ফোন পেয়ে নিচে নেমে এলো। রাস্তার পাশে কৃষ্ণচূড়া গাছটা ধরে দাঁড়িয়ে আছে তন্ময়।
কেমন যেন ভীষণ ক্লান্ত দেখাচ্ছে তাকে। ছোঁয়া তন্ময়ের সামনে দাঁড়িয়ে বলল, বললাম না তন্ময় নিচে আসতে পারবো না, তাহলে তোকে ফোন দিচ্ছিস কেন? তন্ময় ক্লান্ত চোখে তাকালো ছোঁয়ার দিকে। ছোঁয়াকে দেখলেই ওর বুকের ধুকপুকানি কেমন যেন বেড়ে যায় বহুগুণ। খুব অসহায় কণ্ঠে তন্ময় বলল। আমাকে একটু সময় দিবি? ছোঁয়া জানে তন্ময় তাকে কি বলবে, বিগত কয়েকটা বছর ধরে এমন দেখেই আসছে। ছোঁয়া চায় না তন্ময়ের সাথে জড়াতে, কারণ ছোঁয়ার বাবার আর কোনো সন্তান নেই। বাবা মায়ের একমাত্র ভরসা ছোঁয়া। কোনোভাবেই বাবার মনে সে কষ্ট দিতে পারবে না। ছোঁয়ার কষ্ট হয়, ভীষণ কষ্ট হয়। তবুও তন্ময়কে ইগনোর করে সে। আজও ইগনোর করার জন্য বলল। তন্ময় ক্লান্ত চোখে স্মিত হেসে জবাব দিল, আমার যদি প্রচুর টাকা থাকতো তো সবটুকু সময় নিচের জন্য কিনে নিতাম, কিন্তু আফসোস আল্লাহ আমাকে হতদরিদ্র করে পাঠিয়েছেন। না আছে টাকা, না আছে ক্ষমতা, কিভাবে তোকে পাবো আমি? এইসব ইমোশনাল কথাবার্তা বলে কি প্রুভ করতে চাস? আমি লোভী, অর্থলোভী? তোর অর্থ নেই বলে আমি পছন্দ করি না। তন্ময় আবারও মৃদু হেসে বলল, আমার পাহাড় সমান ভালোবাসার লোক তোর নেই, আবার একে গিয়ে বোঝাচ্ছিস টাকার লোভও নেই। তাহলে কিসের লোভ তোর? একটা কিছুর অন্তত লোভ কর। ছোঁয়া একটা চলন্ত রিক্সা দাঁড় করিয়ে বলল। আয় উঠ। ছোঁয়া আগে উঠল, তারপর তন্ময়ও উঠল। রিক্সাওয়ালা বলল। ছোঁয়া একটু রাগান্বিত কণ্ঠে বলল, যেদিকে মন চাই যান, ভাড়া চা হাই দিব। রিক্সা চলছে। রিক্সার হুডটা তোলা ছিল। তন্ময়ই রিক্সার হুডটা তুলে দিল। ছোঁয়ার মুখের দিকে মায়াবী কণ্ঠে তাকিয়ে বলল, রেগে আছিস কেন? তুই রাগ করে থাকলে আমার ভীষণ ভয় করে। ছোঁয়া আবারও রাগান্বিত কণ্ঠে তাকিয়ে বলল, কেন, আমি কি তোকে খেয়ে ফেলবো নাকি? আমাকে কি ডাইনি লাগে? তন্ময় আবারও ভয়ঙ্কর সুন্দর ইমপ্রেশন দিয়ে বলল, একদম পরি লাগে, যার দিক থেকে চোখ ফেরানো বড্ড মুশকিল। ছোঁয়ার হৃদয়ের মাঝে কেমন যেন চিনচিন করে ব্যথা করে উঠল। তার পাশে বসে থাকা ভয়ঙ্কর সুন্দর পুরুষটি সব পরিস্থিতিতেই কেমন যেন শান্ত থাকে, কখনোই উত্তেজিত হয় না। ছোঁয়ার মন খারাপ হলো। রিক্সা চলতে চলতে শহর ছাড়িয়ে গ্রামের দিকে প্রবেশ করলো। এখন বর্ষার সিজন, রেগুলার বিকেলেই বর্ষা হচ্ছে। রিক্সাওয়ালা আকাশের দিকে তাকিয়ে বললেন। ছোঁয়া হুড থেকে মুখ বের করে বলল, তাই তো, এখন তো ভীষণ বৃষ্টি হবে, কি করব আমরা? তন্ময়ের ঠোঁটের কোণে হাসি, ভুবন ভোলানো হাসি। সে যেন এমন কোনো মুহূর্তই চাইছিল। সে রিক্সাওয়ালাকে বলল, মামা, আপনি রিক্সাটা দাঁড় করেন, আমরা নেমে যাচ্ছি, আপনি ভেতরে বসুন। বলেই তন্ময় নেমে দাঁড়ালো। ছোঁয়াও নেমে দাঁড়ালো। আকাশ থেকে টুপটাপ বৃষ্টি পড়ছে। ছোঁয়া মাথার উপরে থাকা লাল লাল ফুলে ভরা বিশাল কৃষ্ণচূড়া ফুলের গাছটার দিকে তাকালো। তন্ময় ঝুলে থাকা একটা কৃষ্ণচূড়ার ডাল এক লাফে পারলো। একটা ফুলের ডাল ভেঙে ছোঁয়ার দিকে এগিয়ে দিল। ছোঁয়া ফুলটা তন্ময়ের হাত থেকে নিয়ে বলল, কেন এমন করিস তন্ময়? কেন বুঝিস না আমরা শুধুই ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড? তন্ময় ছোঁয়ার মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, এত মায়াবী হয়ে জন্ম না নিলেও তো পারতি, আমাকে এভাবে না ভাসলেও তো পারতি। ছোঁয়া অনুনয় করে বলল, এটা পসিবল নয় তন্ময়, আমরা বন্ধুর বাইরে আর কিছুই হতে পারবো না। তন্ময় ব্যথিত হৃদয় নিয়ে বলল, ভালো থেকে ভালো স্বামী স্ত্রী হতে তো দোষ নেই। প্লিজ তন্ময়, তুই আমাকে লোভী যা খুশি ভাব, কিন্তু আমি বন্ধুর বাইরে আর কিছুই ভাবতে পারবো না। কেন যেন তন্ময় আজ খুব বেশি ডিপ্রেসড। সে একজন ভিক্ষুকের মতো ছোঁয়ার সামনে হাত জোর করে বলল, আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না ছোঁয়া, আমি তোকে বোঝাতে পারবো না যে আমি তোকে কত ভালোবাসি। প্লিজ ছোঁয়া, আমাকে একটা সুযোগ দে, আমার খুব শখ তোর সঙ্গে জীবন কাটানোর। একটা সুযোগ দে আমাকে, প্রয়োজনে তোর বাবার পা জড়িয়ে ধরে তোকে আমি ভিক্ষা চাইবো। কথা দিচ্ছি আমি আমার জীবন দিয়ে হলেও তোকে ভালো রাখবো। তুই আমার না হলে তোকে না পাওয়ার শূন্যতা আমাকে শেষ করে দেবে। ছোঁয়া তন্ময়ের হাতের উপরে হাত রাখলো। সাথে সাথেই ছোঁয়ার হাত পুড়ে উঠল যেন। তন্ময়কে ধরে বলল, এত ঝড় নিয়ে তুই বৃষ্টিতে ভিজছিস? মরণে ডাকছে নাকি তোকে? তন্ময় স্মিত হেসে জবাব দিল। হয় তুই নয় মৃত্যু। ছোঁয়া রিক্সাওয়ালাকে ডেকে তন্ময়কে নিয়ে রিক্সায় উঠল। আগামীকাল সারার গায়ে হলুদ। রোশনদের বাড়ি থেকে গায়ে হলুদ আর বিয়ের সমস্ত জিনিস পাঠিয়ে দেওয়া হয়েছে। রোশন সারার নাম্বারে মেসেজ করে বলল, লিস্টের সাথে সব ঠিকঠাক আছে? সারা উত্তর দিল, না থাকলে
পরে জানাবো। সারার মাথায় হঠাৎ দুষ্টু বুদ্ধি চাপলো। সে রোশনকে মেসেজ দিল আবারও। আগামীকাল আমার গায়ে হলুদ, পরশু বিয়ে, আপনার দাওয়াত। তবে রাইস কুকার বা প্রেসার কুকার বা গ্লাস সেট নিয়ে আসবেন না। অনলাইনে ড্রিম ফ্যাশনে সুন্দর সুন্দর থ্রি পিস আছে। গিফট যদি আনতেই চান তাহলে ওখান থেকে কিছু থ্রি পিস আনবেন। সারার এমন মেসেজ দেখে রোশনের ভ্রুযুগল কুঁচকে এলো। এই মেয়ে তো তাকে নাজেহাল করে ছাড়বে। সারার বিয়ে হয়ে গিয়েছে, কিন্তু এখনো তার কলেজের বা ফ্রেন্ড সার্কেলের কেউ জানে না বিয়েটা কার সাথে হয়েছে। বিয়েটা স্বাভাবিকভাবে না হওয়ার জন্য সারা কাউকে খুশি খুশি মনে জানাতে পারেনি তার বরের কথা। আগামীকাল শুক্রবার সারার বিয়ের অনুষ্ঠান, তাই আজ হলুদের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ভালোবাসার মানুষের কাছে প্রতারিত হয়ে অন্য কাউকে বিয়ে করা এক প্রকার বিষপানের মতো যন্ত্রণাদায়ক। যতই আরিয়ানের ওপর সারার রাগ হোক, ঘৃণা হোক, তবুও তার ভালোবাসা তো মিথ্যে ছিল না। আজ মেহেন্দি দিয়ে 2 হাতে আরিয়ানের নামটাই লেখার কথা ছিল, কিন্তু সম্পর্ক স্বপ্নগুলো সব যেন একটা নিমেষেই ভেঙে গেল। এই পৃথিবীতে কেউ কারো হৃদয় ভাঙার যন্ত্রণা অনুভব করতে পারে না, কেবল সেই জানে কি নরকীয় এই যন্ত্রণা যার হৃদয় ভেঙেছে। মানুষ তো শুধু বাইরের মিথ্যা হাসি দেখেই মানুষকে বিচার করে। কেউ কি ভেতরের দাও দাও আগুনটুকু দেখতে পায়? কেউ দেখেই বা করবেটা কি? মানুষ কেবল সান্ত্বনা দিতে পারবে, কেউ কি শান্তি দিতে পারবে? তাই তো চঞ্চলা সারা কাউকে বুঝতে দেয় না তার ভেতরে কি চলছে, কাউকে বলতেও পারে না। কার কাছে বলবে সে? আরিয়ান ঠকানোর পর বন্ধুরা তার নাম মাত্র শুনতে পারে না। বাসার মা বাবা কোনো কষ্ট দেবে না বলেই হাসি মুখে থাকে। বাংলা সিনেমার মতো সদ্য বিয়ে হওয়া স্বামীর কাছেও বলতে পারেনি সে অন্য কাউকে ভালোবাসে। তাই তো রাগে ক্ষোভে অদ্ভুত অদ্ভুত সব কাজকর্ম করে। নিজের রাগ মেটানোর আর কোনো উপায় তার কাছে নেই। হুট করে এইভাবে বিয়ে হওয়াটা সে মেনেই নিতে পারছে না। সদ্য মন ভেঙেছে, একটু সময়ের প্রয়োজন ছিল ক্ষত ভোলার জন্য। কেউ তাকে বোঝেনি, আর না কেউ বুঝবে। সন্ধ্যা 7টা বাজে। ছোঁয়ার গাড়িতে অপেক্ষা করছে ছোঁয়া, তন্ময় আর দীপ্ত। ওরা মেইন রোডের ওপর মৃন্ময়ের জন্য অপেক্ষা করছে। আলাপ সূত্রে মৃন্ময়ের বোন পিহুকেও ওরা সবাই চেনে। এই জন্য সারা বারবার করে বলে দিয়েছে পিহু যেন অবশ্যই আসে। সে না আসলে তার আপনজনদের মাঝে একজনের কমতি থেকে যাবে। মৃন্ময় রেডি হচ্ছে সেই কখন, ছেলে মানুষ, জাস্ট একটা জিন্স আর একটা টি শার্ট পরেই শেষ। কিন্তু পিহুর হলুদ শাড়ি পরে সাজগোজ করতে দেরি হচ্ছে। গাড়িতে ওরা সবাই অধৈর্য হয়ে পড়েছে। গাড়িতে এসি থাকলেও দম বন্ধ লাগছে দীপ্তের। বিরক্ত কণ্ঠে তন্ময়কে বলল, ভাই জানলাটা খুলে দে তো, বিড়ি ধরাবো। তন্ময় বিড়ি সিগারেটের আশেপাশেও কখনো যায়নি, তাই এর কাজের পক্ষপাতী সে কোনোদিনই নয়। গম্ভীর কণ্ঠে সে বলল, গাড়িতে মেরে যাবে, স্মোক করা যাবে না। খেতে হলে গাড়ি থেকে নেমে গিয়ে খেয়ে। দীপ্ত বিরক্ত গলায় বলল, ছোঁয়া আবার মেয়ে হলো কবে? সারা ছোঁয়া ওরা আমার ভাইয়ের মতো। ছোঁয়ার পরনে হলুদ শাড়ি, সবুজ ব্লাউজ, শাড়ির সাথে মেকআপ সেটিংয়ে সন্ধ্যার ক্ষীণ আলোয় মুখখানা পুতুলের ন্যায় দেখাচ্ছে। তন্ময় যেন চোখই সরাতে পারছে না। ছোঁয়া এত সুন্দর, সবকিছুরই তো একটা লিমিটেশন আছে নাকি? ওর সৌন্দর্যের কি কোনো লিমিটেশন নেই? তন্ময় আস্তে করে গোপনে প্যান্টের পকেট থেকে ফোনটা বের করলো। খুব গোপনে ছোঁয়ার কিছু ছবি ক্যামেরা বন্দি করলো। আসলে পরিপাটি আর পোস্ট দিয়ে দাঁড়ালে ছবি অতটা সুন্দর আসে না যতটা কেউ অজান্তে তুললে আসে। ছোঁয়া টের পেল কারো নজর তার উপরে পড়েছে, এবং সে বুঝতেও পারলো এই নজর যে তার খুব চেনা। সে পেছন ফিরে তাকালো, সাথে সাথে তন্ময়ের চোখে চোখ পড়লো। তন্ময়ের দৃষ্টি জুড়ে গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ। কোনো সাধারণ নারীর পক্ষে তন্ময়ের এই ভালোবাসা উপেক্ষা করা সম্ভব নয়। তাই তো সারা ছোঁয়ার নাম দিয়েছে ইস্পাত। চোখে চোখ পড়ার সত্ত্বেও তন্ময়ের একটুও অস্বস্তি অনুভব হচ্ছে না। ছোঁয়ার মুখের ওপর পড়া কোকড়ানো একগোছা চুল ফুদিয়ে উড়িয়ে দিয়ে বলল, তোর সামনে পড়া চোরগুলো বড্ড ডিস্টার্ব করে জাত মুখখানা দেখতে। ছোঁয়া মনে মনে বলল, তন্ময়টা দিন দিন নির্লজ্জ হয়ে যাচ্ছে কেন ভাবে? দীপ কি ভাববে? ছোঁয়ার ভাবনা শেষ হতে না হতেই দীপ্ত গলা খাকারি দিয়ে বলে উঠল, এখানে যে একজন গর্ভবতী সিঙ্গেল আছে সেদিকে মাথায় রাখা উচিত। আমাকে এভাবে আর কত অত্যাচার করবি বাপ? দিচ্ছিস না বিড়ি খেতে, এদিকে আমার সামনে বসে রোমান্স করছিস। ওর চেয়ে কি আমার মরণ ভালো না? তন্ময় কিছুক্ষণ বাহিরে তাকিয়ে থেকে বলল, গাড়ির দরজা করে দিচ্ছি, যা মর।